আপনার এই 1.5 বছরে কিছু কিছু অযাচিত ব্যয় বেড়ে গেছে স্যার, কিছু কিছু ক্ষেত্রে ভাতা বাড়াতে হয়েছে, কিন্তু আপনি সমান্তরালে তো আয়টা বাড়াতে পারেননি। ফলে আপনার ব্যালেন্স করতে গিয়ে ব্যাংক খাত থেকে কর্জ করা বা বাইরে থেকে লোন করা, আপনি কি জনগণের উপর বাড়তি চাপ রেখে বিদায় নেবেন কিনা তাহলে? এ বাড়তি চাপ কিছুটা যে খুব বেশি যে পড়েছে তা না। আপনি দেখবেন আমাদের বাজেটে কিন্তু আমরা ইনকাম ট্যাক্স বা এগুলো বাড়ে না, বাড়তি চাপ বেশি বেড়েছে বিজনেসম্যানদের উপরে। ভ্যাটটা অনেক জায়গায় আমরা ইসে করেছি, কারণ ছিল ভ্যাট অনেক জায়গায় ভ্যাটটা ইনফ্যাক্ট ইউনিফর্ম করাই উচিত। 15% বলে আমরা 50% করতে পারবো না, তো একটা ইসেতে আমরা ব্যয় যেটা বেড়েছে আমরা, হ্যাঁ কিছু অপ্রত্যাশিত ব্যয় বেড়েছে, ভাতা, তারপর কিছু কিছু অ্যালাউন্স, কোনো এবং নির্বাচনের পেছনে একটা ব্যয় যাবে, নির্বাচনের একটা বড় ব্যয় না, সেটা প্রত্যাশিত, সেটা আমরা অ্যাভয়েড করবো না। ব্যয় বেড়েছে ওগুলোতেই। আপনার আপনি দেখেন পে কমিশন একটা তো হয়েছে 15 বছর। এখন অনেকেরই কিন্তু জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, ইনফ্লেশন বেড়েছে, ফুড ইনফ্লেশন, নন ফুড ইনফ্লেশন, এবং তারা তখন কম্পেয়ার করে, লোকজন তো কনসাস, তারা দেখে যে আমার ওই অফিসের কিছু বেশি অ্যানাউন্স পাচ্ছে, কেউ ঝুঁকি ভাতা পাচ্ছে, আমরা পাচ্ছি না, আবার কেউ স্পেশাল অ্যানাউন্স পাচ্ছে। আবার ওদের কিছু ব্যয় বেড়ে গেছে আমাদের, যেটা আমরা বলবো যেটা যে আমরা কিছু ঋণ শোধ করেছি, প্রাইভেট সেক্টরে আছে, স্যাব্রনের ঋণ, তারপর আপনার অরাকালের অনেকগুলো টাকা আটকা ছিল, এগুলো আমরা দিয়েছি প্রাইভেট সেক্টরে। অনেকগুলো যেমন ইসলামিক ট্রেড ফাইন্যান্সের অনেকগুলো টাকা পাওনা ছিল। আর সাথে সাথে ব্যয় বেড়েছে আপনার ইম্পোর্ট এনার্জিটাকে আমরা ইনশিওর করতে গেলে, আপনি দেখেছেন। আপনি দায়িত্ব নিয়ে খুব দৃঢ় কণ্ঠে বলেছিলেন যে আপনার সময়ে অল্প কিছু টাকা হলেও যেগুলো পাচার হয়ে গেছে অন্তত ফিরিয়ে আনবেন, সাধারণ মানুষকে দেখাবেন যে এই সরকার এই জায়গাটা সফল হয়েছে। কিন্তু আমরা যতদূর জানি এখন পর্যন্ত 1 টাকাও পাচার হওয়া টাকা দেশে আসেনি। এই জায়গাটা স্যার আপনি কাজ করতে পারেননি কেন? বিষয়টা কিন্তু যত সোজা তো না। এটা ঠিক যে আমরা কিন্তু এখন যেটা হচ্ছে আইডেন্টিফাই করে, যে আপনি জানেন 12টার মতো একটা সেন্সিটিভ কেস আছে, এবং আমরা তথ্য বেশ হালনাগাদ আছে কোথায় তারা টাকা রেখেছে এবং কোন কোন দেশে। আপনারা শুধু শুনুন সিঙ্গাপুর, সুইজারল্যান্ড তো না, বহু জায়গায় ওদের টাকা আছে। আরেকটা জিনিস আমরা আইডেন্টিফাই করেছি যে তাদের কার কার পাসপোর্ট আছে, তার স্বামী স্ত্রী একা না, ছেলে মেয়ে অনেকেরই, এবং আপনারা অনেকের নাম শোনেন, তার বাইরে কিন্তু অনেক লোক আছে, সেটা হয়তো ক্রমান্বয়ে আপনারা জানতে পারবেন। তারাও কিন্তু এটার পার্ট। আমরা বড়দের নাম শুনে বিরাট বিরাট। আর একটা হলো টাকা পাচার যখন যারা করে, তারা কিন্তু অত্যন্ত চালাক ব্যক্তির সহায়তা নেয়, মানে যাদেরকে ধরবো, ধরেন আমাদের ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, ফরেন্সিক এক্সপার্ট, তাদের ওই ধরনের লোক দিয়ে করে ওরা। অতএব ওরা জানে যে কোন দিকে বিচ্যুতিটা আছে। অতএব এটা করতে হলে এখন যেটা আমরা করি, অনেক দূর এগিয়েছে। যেমন চট করে আমরা জানলাম যে কার টাকা আছে, আমরা যদি বলি ওই দেশকে টাকা ফেরত সে দেবে না, সে বলে তোমার লিগাল প্রসিডিউরটা কি, তার নাম আদালতে মামলা হয়েছে, তোমরা প্রক্রিয়া ইসে করছে, তখন আমরা যেটা লন্ডনে যেটা করা হলো প্রপার্টিটা। মানে এই জায়গাটা স্যার আপনি কি কিছুটা ব্যর্থ? এটা আপনি না ব্যর্থ বলবো না, আমরা বলবো যে লোকজনের যে প্রত্যাশা দ্রুত। আপনি মার্কোসের টাকা আনতে 18 বছর লেগেছে, সবাই জানতো সুইজারল্যান্ডে আছে, কিন্তু তখন অবশ্য এতটা সহায়ক ছিল না, ইন্টারন্যাশনাল আইনগুলো, আন্তর্জাতিক আইনগুলো এতটা সহায়ক ছিল না। তবুও তারা সুইজারল্যান্ডে আনবে, লয়ার নিয়োগ করেছে, আর্গুমেন্ট হয়েছে, কাউন্টার আর্গুমেন্ট হয়েছে। আমরা তো লিগাল নোটিশ পেয়েছি অনেক আসতে অলরেডি, যে এখন আমাদের, আর ওরা হয় কি যারা টাকা পাচার করে তারা বেস্ট লয়ার হায়ার করে। আপনি আশ্চর্য হবেন, বেশ কিছু ফার্ম আমরা জানি, দ্য টপ লয়ার, ইংল্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট, ইউএসএ একটা বেস্ট লয়ার।